পারে, সবাই যেন হচ্ছে শুক্রবারে অ্যাটেন্ড করে। ওকে, ঠিক আছে, আমরা আজকে লেকচার শুরু। ওকে স্যার। আমরা মডিউল 5 নিয়ে আলোচনা করব। তো মডিউল 5 এ আমরা বলছিলাম যে এখানকার যে ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে এখানের মধ্যে ইম্পর্টেন্ট বলতে পারেন, অথবা আপনাদের পরীক্ষাও আসার মতো একটা কোশ্চেন হচ্ছে অটো রিক্লোজার। জাস্ট এতটুকু লিখলেই হবে, এখানে ডিলে টাইম অফ অটো রিক্লোজার সেটার দরকার নাই, শুধু এখানে অটো রিক্লোজারটা কি সেটা হচ্ছে পরীক্ষায় যদি আসে তাহলে এটা লিখবেন অটো রিক্লোজার। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনাদের পরীক্ষার জন্য। ওকে, দেখেন কি বলছে অটো রিক্লোজার। বলছে স্যার দেখা যায় না তো স্যার, স্ক্রিন দেখা যায় না স্যার। হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে না? না স্যার। আচ্ছা, ওয়েট একটু ওয়েট করেন। এখন দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার, এখন আসছে স্যার। ওকে, ঠিক আছে। বলছিলাম যে যেটা হচ্ছে আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস, পরীক্ষা আসার মতো একটা টপিকস, সেটা হচ্ছে অটো রিক্লোজার। হোয়াট ইজ অটো রিক্লোজার? অটো রিক্লোজারটা কি এটা একটু দেখেন। বলছে ইট ইজ দ্য স্পেশাল টাইপ অফ সার্কিট ব্রেকার। এটা একটা স্পেশাল টাইপ অফ সার্কিট ব্রেকার ইন হুইচ, যেখানে কি থাকবে, আ মেকানিজম ইজ প্রোভাইড, যেখানে কি থাকবে, একটা স্পেশাল মেকানিজম প্রোভাইড করা হবে। তাহলে স্পেশাল মেকানিজমের কাজ কি? সো দ্যাট, যাতে করে the contact of circuit breaker will be open, যেটা ওপেন হবে ডিউ টু দ্য ফল্ট অন দ্য সিস্টেম। তার মানে কি, ফল্টের কারণে সার্কিট ব্রেকারের কন্টাক্ট ওপেন হবে, এটাই হচ্ছে সার্কিট ব্রেকার। এটার নামই হচ্ছে অটো রিক্লোজার। তাহলে অটো রিক্লোজারটা কি? এটা হচ্ছে স্পেশাল টাইপ অফ সার্কিট ব্রেকার ইন হুইচ, যেখানে একটা মেকানিজম প্রোভাইড করা হয় যাতে করে, সো দ্যাট, যেখানে দ্য কন্টাক্ট অফ সার্কিট ব্রেকারটা কি হবে, ওপেন হবে, যাতে সার্কিট ব্রেকার ওপেন হবে। কখন ওপেন হবে? ডিউ টু দ্য ফল্ট অন আ সিস্টেম, যখন সিস্টেমে ফল্ট হবে তখন সার্কিট ব্রেকারের কন্টাক্ট ওপেন হবে। এই সিস্টেমটা যারা প্রোভাইড করবে সেটা হচ্ছে অটো রিক্লোজার। দেন দ্য কন্টাক্ট অফ সার্কিট ব্রেকার উইল বি অটোমেটিক্যালি ক্লোজ। তাহলে কি বলছে, দেন তখন কি হবে, কন্টাক্ট অফ দ্য সার্কিট ব্রেকার উইল বি অটোমেটিক্যালি ক্লোজ। অটোমেটিক্যালি ক্লোজ হবে কি? স্যার কথা বলছেন? জি স্যার, একটু এই মিউট করে দেন তো স্যার। সবাইকে মিউট করে দিলে তো আমি আসলে শুনতে পারবো না। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে যেটা বলছি কি দেখেন, যে বললো কি, দেন দ্য কন্টাক্ট অফ দ্য সার্কিট ব্রেকার উইল বি অটোমেটিক্যালি ক্লোজ। বলছে এরপরে কথা বলছে যে ফল্ট যদি হয়, যদি ফল্ট হয় তার মানে ফল্টের ফলে কি হবে, সার্কিট ব্রেকারটা ওপেন হবে, একটা স্পেশাল মেকানিজম প্রোভাইড করবে। এটাই হচ্ছে অটো রিক্লোজারের কাজ। অটো রিক্লোজারের কাজ হচ্ছে ফল্ট হলে সে ওপেন করে দিবে, এটা হচ্ছে অটো রিক্লোজারের কাজ। এরপর কি বলছে, যে দেন দ্য সার্কিট ব্রেকার অফ দ্য দেন দ্য কন্টাক্ট অফ সার্কিট ব্রেকার, তখন সার্কিট ব্রেকার উইল বি অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যায় আফটার আ শর্ট ডিলে। বলছে খেয়াল করে দেখেন, একটা শর্ট ডিলের পরে সার্কিট ব্রেকারের কন্টাক্টটা অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যাবে। ইফ দ্য ফল্ট ইজ রিমুভ উইথিন ডিলে টাইম, যদি একটা সময় দেওয়া থাকবে যে এই সময়ের মধ্যে ফল্টটা ক্লিয়ার করতে হবে, যদি এই সময়ের মধ্যে ফল্টটা ক্লিয়ার হয়ে যায় তাহলে কন্টাক্ট উইল রিমেন ক্লোজ, তার মানে কন্টাক্টটা ক্লোজেই থাকবে। একটা টাইম দিলে বলে দেওয়া হবে যে এই টাইমের ভিতরে যদি ফল্টটা হয়, তাহলে ফল্টটা যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে কন্টাক্টটা রিমেন ক্লোজে থাকবে, আদারওয়াইজ ইট উইল বি ওপেন, আদারওয়াইজ এটা ওপেন থাকবে। ইন দিস ওয়ে, এই পদ্ধতিতে দ্য সার্কিট ব্রেকার উইল ট্রাই টু ক্লোজ, এই পদ্ধতিতে সার্কিট ব্রেকার চেষ্টা করে ক্লোজ থাকার জন্য ইটস কন্টাক্ট 3 টাইম, মানে কি 3টা সময়, মানে 3টা টাইম সে কি করে, চেষ্টা করে ক্লোজ থাকার জন্য এই পদ্ধতিতে। ইফ দ্য ফল্ট স্টিল এক্সিস্ট, যদি ফল্টটা এক্সিস্ট থেকে যায়, যদি মানে যদি সে এক্সিস্ট না হয় তাহলে কি হবে, দেন দ্য সার্কিট উইল রিমেন ওপেন, অর্থাৎ তখন সার্কিট ব্রেকারটা ওপেনই থাকবে। অর্থাৎ এই অটো রিক্লোজারটা হচ্ছে একটা প্রসেসের কথা বলছে। কি প্রসেসের কথা বলছে? যেখানে একটা টাইম বলে দেওয়া থাকবে যে ডিলে টাইম, এই সময়ের মধ্যে ফল্টটা ক্লিয়ার করতে হবে, যদি এই সময়ের মধ্যে ফল্টটা ক্লিয়ার না হয় তাহলে সার্কিট ব্রেকার ওপেন থাকবে। এটাই হচ্ছে আসলে অটো রিক্লোজার, আর এটার কোনো কাজ নাই। অটো রিক্লোজারের কাজ হচ্ছে যদি কোথাও ফল্ট হয় তাহলে সে কি করবে, সার্কিট ব্রেকারের কন্টাক্টটা ওপেন করে দিবে। এখন ওপেন সে কতক্ষণ পর্যন্ত রাখবে বা কতক্ষণ পরে সে ক্লোজ হবে, ওপেন তো সবসময় থাকা যাবে না। যখন কি হবে, একটা সময় বলে দেওয়া হবে যে এই সময়ের ভিতর ফল্টটা ক্লিয়ার করে দেন হচ্ছে সার্কিট ব্রেকারটা আবার ক্লোজ হয়ে যাবে। এই যে সময়টা বলে দেওয়া, এই যে একটা নির্দিষ্ট টাইম আপনি ফিক্সড করে দেওয়া, এটাই হচ্ছে আসলে এই অটো রিক্লোজারের কাজ। যে সে কি করবে, একটা সময় বলে দিবে, এর ভিতরে ফল্টটা যদি ক্লিয়ার হয় তাহলে কি হবে, সার্কিট ব্রেকারটা
ক্লোজ হয়ে যাবে। আর যদি এই সময়ের মধ্যে যদি ফল্টটা ক্লিয়ার না হয় তাহলে সার্কিট ব্রেকারটা সবসময় অর্থাৎ যতক্ষণ দরকার ততক্ষণ পর্যন্ত সে ওপেনই থাকবে। এটাই হচ্ছে অটো রিক্লোজারের কাজ। পরীক্ষায় যদি আসে হোয়াট ইজ অটো রিক্লোজার, তাহলে এখান থেকে আপনারা শর্ট করে যে এর কাজটা কি বা এটা কি জিনিস সেটা লিখলেও হবে, এবং এখানে শর্ট করে বলা আছে এবং সহজ ভাষায় বলা আছে। আমি যদি আরেকবার আপনাদেরকে ক্লিয়ার করে দিই অটো রিক্লোজারের কাজ কি। অটো রিক্লোজার হচ্ছে স্পেশাল টাইপ অফ সার্কিট ব্রেকার যেখানে একটা মেকানিজম প্রোভাইড করা হয়, যে মেকানিজমটা হচ্ছে কন্টাক্টটা ওপেন করবে যখন ফল্ট হবে, সিস্টেমে যখন ফল্ট হবে। তো সেটা সেখানে কি হবে, সার্কিট ব্রেকারটা যার মাধ্যমে ওপেন হবে বা স্পেশাল একটা মেকানিজম প্রোভাইড করবে। এখন স্পেশাল মেকানিজমটা কি, সেটা হচ্ছে ওই যে একটা শর্ট টাইম বা শর্ট ডিলে দেওয়া আছে, সেই শর্ট ডিলেটাই হচ্ছে আসলে স্পেশাল মেকানিজম। পরের লাইনে বলছে দেখেন, দেন দ্য কন্টাক্ট অফ সার্কিট ব্রেকার উইল বি অটোমেটিক্যালি ক্লোজ। তাহলে বলছে যে এরপরে কি হবে, সার্কিটটা অটোমেটিক্যালি ক্লোজ হবে আফটার আ শর্ট ডিলে, মানে একটা সময়ের পরে সার্কিট ব্রেকারটা অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যাবে। এখন এরপর বলছে ইফ দ্য ফল্ট ইজ রিমুভ উইথিন ডিলে টাইম, যদি ওই সময়টার মধ্যে ফল্টটা যদি রিমুভ হয়ে যায় তাহলে কন্টাক্ট ক্লোজ হয়ে যাবে, মানে ক্লোজে থাকবে, রিমেইন ক্লোজ। তাহলে সে ক্লোজে থাকবে যদি ওই সময়ের ভিতরে ফল্টটা ক্লিয়ার হয়। যদি ক্লিয়ার না হয়, ফল্টটা যদি ক্লিয়ার না হয় তাহলে আমাদের সার্কিট ব্রেকার কন্টাক্টটা ওপেন থাকবে। এই পদ্ধতিতে সার্কিট ব্রেকার 3বার চেষ্টা করে সে ক্লোজ হওয়ার জন্য, যদিও সে পারবে না যতক্ষণ পর্যন্ত ফল্টটা ক্লিয়ার না হবে। এই পদ্ধতিতে সে 3 টাইম চেষ্টা করে বা সার্কিট ব্রেকার চেষ্টা করে ক্লোজ হওয়ার জন্য। বাট যদি ফল্ট ক্লিয়ার না হয়, মানে পরের লাইনে বলছে ইফ দ্য ফল্ট স্টিল এক্সিস্ট, যদি ফল্টটা থেকে যায় তাহলে দেন দ্য সার্কিট ব্রেকার উইল রিমেইন ওপেন, তাহলে সার্কিট ব্রেকার ওপেনই থাকবে। দিস ইজ দ্য অটো রিক্লোজার। পরীক্ষা আসলে যে হোয়াট ইজ অটো রিক্লোজার এতটুকু লিখলে হবে। এখানে ডেট টাইম অফ অটো রিক্লোজার এটা দেখা দরকার না, এটা হচ্ছে এই যে 3 টাইম যে কথাগুলো বলছে সেই কথাগুলোর এখানে বলা আছে যে কিভাবে সে কাজ করবে, ক্লোজ থাকবে, ওপেন থাকবে এক সময় এরপরে সে ফল্টটা ক্লিয়ার করে দিবে। এই সময়টুকু এখানে বলছে, এটা ইম্পর্টেন্ট দরকার নাই। টেস্ট অফ সার্কিট ব্রেকার, এটা সার্কিট ব্রেকারের টেস্ট বোঝানো হয়েছে, এটাও আমাদের অত বেশি ইম্পর্টেন্ট না। নিউট্রাল আর্থিং, এটা বলছিলাম যে নিউট্রাল আর্থিং কি জিনিস এটা আমরা জানি, এটা আমাদের একটু মাথায় রাখতে হবে যে কানেক্টিং দ্য নিউট্রাল অফ আ সিস্টেম টু দ্য আর্থ অর গ্রাউন্ড ইজ কল্ড আ নিউট্রাল আর্থিং। সংজ্ঞাটা আমাদের মনে রাখা উচিত, আর কিছু এখান থেকে মনে রাখার দরকার নাই। কারণ নিউট্রাল আর্থিং আমরা মোটামুটি সবাই জানি, যেহেতু আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, মোটামুটি আমরা সবাই জানি কি যে কানেক্টিং দ্য নিউট্রাল অফ আ সিস্টেম, কোন একটা সিস্টেমের যদি নিউট্রাল টু দ্য আর্থ অর গ্রাউন্ড, যদি আপনি আর্থ অথবা গ্রাউন্ডের সাথে অ্যাড করান কোন একটা সিস্টেমের নিউট্রাল, সেটাকে বলা হয় নিউট্রাল আর্থিং। সোজা কথা হচ্ছে যে নিউট্রাল আর্থিং কাকে বলে, এটা আমাদের জানা প্রয়োজন যে হোয়াট ইজ নিউট্রাল আর্থিং। নিউট্রাল আর্থিং কি, কোন একটা সিস্টেমের নিউট্রাল যদি আপনি আর্থ অথবা গ্রাউন্ড করেন, কোন একটা সিস্টেমের নিউট্রাল যদি আপনি আর্থ অথবা গ্রাউন্ড করেন সেটাকে বলা হয় নিউট্রাল আর্থিং। সংজ্ঞাটা আমাদের জানা প্রয়োজন। ইম্পর্টেন্স অফ নিউট্রাল আর্থিং দরকার নাই। টাইপ অফ নিউট্রাল আর্থিং, এটা একটু মনে রাখা আমাদের প্রয়োজন যে নিউট্রাল আর্থিং এর কি ধরনের টাইপ কত প্রকার বা টাইপ গুলো কি। সেটা হচ্ছে কি সলিড আর্থিং, রেজিস্ট্যান্স গ্রাউন্ডিং, রিঅ্যাক্ট্যান্স গ্রাউন্ডিং, আর হচ্ছে রেজোন্যান্ট গ্রাউন্ড আর্থিং। এটা জাস্ট আমাদের মনে রাখা বা আমাদের প্রয়োজন, যদি আমাদেরকে কেউ জিজ্ঞাসা করে যে টাইপ অফ নিউট্রাল আর্থিং কি বা কি ধরনের নিউট্রাল আর্থিং হতে পারে, আপনারা কিন্তু ইজিলি বলতে পারেন, বা আপনাদের যদি মনে থাকে বা আপনারা যদি এটা একটু কাইন্ডলি মনে রাখেন তাহলে কিন্তু আপনারা ইজিলি যে কোনো ভাইভাতে যদি জিজ্ঞাসা করে, ভাইভাতে কিন্তু একটা কোশ্চেন জিজ্ঞাসা করে যে নিউট্রাল এবং আর্থিং এর মধ্যে আসলে পার্থক্য কি। তো যদি বলে যে টাইপ অফ আর্থিং বা নিউট্রাল আর্থিং এর ব্যাখ্যা বলেন বা এটা বলেন কিভাবে এটা প্রসিডিউর সেটা বলেন, তাহলে কিন্তু আপনারা এই সংজ্ঞাটা বলতে পারেন যে সলিড আর্থিং হতে পারে, রেজিস্ট্যান্স গ্রাউন্ডিং হতে পারে, রিঅ্যাক্ট্যান্স গ্রাউন্ডিং হতে পারে, তারপরে হচ্ছে রেজোনেন্ট আর্থিং হতে পারে। তাহলে এখান থেকে যে জিনিসটা প্রয়োজন পরীক্ষার জন্য আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে অটো রিক্লোজারটা আমাদের প্রয়োজন পরীক্ষার জন্য। আমাদের জানার জন্য কি প্রয়োজন এখান থেকে হচ্ছে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে নিউট্রাল আর্থিং কাকে বলে। আমি বলছিলাম কোন একটা সিস্টেমের নিউট্রাল যদি আপনি আর্থ অথবা গ্রাউন্ড করেন তাহলে সেটাকে বলা হয় নিউট্রাল আর্থিং। বলছিলাম নিউট্রাল আর্থিং কয় ধরনের হয়ে থাকে, নিউট্রাল আর্থিং সাধারণত 4 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে সলিড আর্থিং, রেজিস্ট্যান্স গ্রাউন্ডিং, রিঅ্যাক্ট্যান্স গ্রাউন্ডিং, আর একটা হচ্ছে রেজোন্যান্ট আর্থিং। এই 4টা জিনিস আমরা মনে রাখবো, এটা হচ্ছে আমাদের জানা প্রয়োজন। ওকে, তারপর হচ্ছে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হোয়াই উই ইউজ ইনসুলেটর এট বোথ সাইড অফ সার্কিট ব্রেকার। মানে সার্কিট ব্রেকারের যে দুই পাশে সেখানে আমরা কেন ইনসুলেটর ইউজ করি। তার আগে ইনসুলেটরের একটা সংজ্ঞা বলা আছে যে ইনসুলেটর কি জিনিস। আপনাদের পরীক্ষার জন্য যদি আমি বলি বা আপনাদের যদি ইম্পর্টেন্ট বলি, এখানকার ইম্পর্টেন্ট টপিকস হচ্ছে হোয়াই উই ইউজ ইনসুলেটর এট বোথ সাইড অফ সার্কিট ব্রেকার ইজ ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ এটা আপনাদের জানা প্রয়োজন এবং আপনাদের এক্সাম কথা বলেন সেখানেও এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। আচ্ছা, তার আগে জানতে হবে ইনসুলেটর কি। বলছে কি
ইট ইজ আ ডিসকানেক্টিং সুইচ, এটা হচ্ছে একটা ডিসকানেক্টিং সুইচ দ্যাট ক্যান অপারেট, যেটা অপারেট করতে পারে অনলি আন্ডার নো লোড নো ফল্ট কন্ডিশন। মানে কি নো লোড নো ফল্ট কন্ডিশন অবস্থায় যেটা ডিসকানেক্টিং সুইচ হিসেবে কাজ করবে সেটাকে বলা হয় ইনসুলেটর। এটা হচ্ছে আমাদের ইনসুলেটর সংজ্ঞা। ইট ইজ আ ডিসকানেক্টিং সুইচ, এটা হচ্ছে একটা ডিসকানেক্টিং সুইচ মানে হচ্ছে সুইচটাকে ডিসকানেক্ট করে দিবে, দ্যাট ক্যান অপারেট, যেটা অপারেট করে অনলি আন্ডার নো লোড এবং নো ফল্ট কন্ডিশন, অর্থাৎ নো লোড এবং নো ফল্ট কন্ডিশন অবস্থায় সুইচকে ডিসকানেক্ট করাই কাজ হচ্ছে ইনসুলেটরের। এখন সার্কিট ব্রেকারের দুই পাশে কেন ইনসুলেটর ইউজ করা হয় সেটা বলছে কি ফর মেইনটেনেন্স পারপাস, অর্থাৎ মেইনটেনেন্স উদ্দেশ্যে। ইফ উই ওপেন সার্কিট ব্রেকার, যদি আমরা সার্কিট ব্রেকারটা ওপেন করি ফ্রম দ্য লাইন থেকে, দ্য লাইভ পয়েন্ট অফ দ্য লাইন মে কজ অ্যাক্সিডেন্ট, তাহলে কি হতে পারে একটা লাইভ যে পয়েন্ট অফ লাইন মে কজেস অ্যাক্সিডেন্ট হতে পারে। যদি আমরা মেইনটেনেন্সের উদ্দেশ্যে যদি আপনি সার্কিট ব্রেকারটা লাইন থেকে ওপেন করেন তাহলে লাইভ পয়েন্ট বলতে বোঝানো হচ্ছে অফ দ্য লাইন মে কজ অ্যাক্সিডেন্ট হতে পারে, টু অ্যাভয়েড অ্যাক্সিডেন্টলি অপারেশন, অর্থাৎ আপনি অ্যাক্সিডেন্টলি কোন একটা দুর্ঘটনা বা ফর মেইনটেনেন্স সেফটি উই ইউজ ইনসুলেটর এট বোথ সাইড অফ সার্কিট ব্রেকার। এটাই হচ্ছে কজ, মেইন কজটা হচ্ছে এটা যে সার্কিট ব্রেকারের দুই পাশে কেন ইনসুলেটর ইউজ করা হয়। মেইন কথা হচ্ছে অ্যাক্সিডেন্ট অপারেশন এবং হচ্ছে মেইনটেনেন্স সেফটির জন্য আমাদের সার্কিট ব্রেকারের দুই পাশে কি ইউজ করা হয়, ইনসুলেটর ইউজ করা হয়। যদি পরীক্ষা আসে ডিসক্রাইব অর যদি এরকমই থাকে যে হোয়াই উই ইউজ ইনসুলেটর বোথ সাইড অফ সার্কিট ব্রেকার, দেন আপনার অ্যানসারটা হবে এতটুকুই যে ফর দ্য মেইনটেনেন্স পারপাস, অর্থাৎ আপনারা যখন মেইনটেনেন্স পারপাসের উদ্দেশ্যে যদি সার্কিট ব্রেকারটা ওপেন করেন তাহলে সেই ক্ষেত্রে কি হবে যে একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে, যার ফলে ইনসুলেটর ইউজ করা হয় টু অ্যাভয়েড। কেন ইনসুলেটর ইউজ করা হয়? অ্যাভয়েড করার জন্য। কি অ্যাভয়েড করব? accident operation and for maintenance সেফটির জন্য we use insulator at both side of সার্কিট ব্রেকার। তাহলে ইনসুলেটর কি সেটা আমরা দেখলাম, এবং ইনসুলেটর কেন সার্কিট ব্রেকারের দুই পাশে ইউজ করা হয় সেটা যদি আপনাদের ভাইভাতে জিজ্ঞাসা করে কখনো যে আমরা সার্কিট ব্রেকারের দুই পাশে কেন ইনসুলেটর ইউজ করি, তাহলে সেক্ষেত্রে আপনি অ্যানসারটা শর্টকাট যদি অ্যানসার বলেন তাহলে শর্টকাট অ্যানসারটা এরকম হবে যে অ্যাক্সিডেন্ট আর টু অ্যাভয়েড অ্যাক্সিডেন্ট, মানে হচ্ছে যাতে করে কোনো দুর্ঘটনা থেকে যাতে আমরা বাঁচাইতে পারি বা নিজে সেফটি হতে পারি বা সার্কিট ব্রেকারটাকে সেফটি করতে পারি, তার জন্য আমাদের আসলে ইনসুলেটরটা ইউজ করা হয় সার্কিট ব্রেকারের দুই পাশে। ওকে, এটা ছিল হচ্ছে আমাদের কি গেল, ইনসুলেটর গেল। তারপর হচ্ছে লোড ব্রেক সুইচ, এটা আপনাদের প্রয়োজন নাই। আর্থিং সুইচ, এটাও প্রয়োজন নাই। ইন্টারলক বিটুইন ইনসুলেটর সার্কিট ব্রেকার, আর্থিং সুইচ প্রয়োজন নাই। লাইটিং অ্যারেস্টেটর, এটা হচ্ছে এখানকার আপনাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক। লাইটিং অ্যারেস্টেটর অথবা সার্চ অ্যারেস্টেটর অথবা আরেকটা নাম হচ্ছে লাইটিং ডিভাইডার। বলেন এটা নিয়ে কারো কোনো আইডিয়া আছে কিনা আমাকে একটু বলতে পারবেন? হোয়াট ইজ লাইটেনিং অ্যারেস্টেটর অথবা সার্চ অ্যারেস্টার অথবা লাইটেনিং ডিভাইডার? এনিওয়ান আমাকে বলতে পারবেন যে এগুলো কি জিনিস? লাইটিং অ্যারেস্টেটর আপনারা তো মোটামুটি জানা কথা এই বিষয়টা। জি স্যার, বজ্রপাত থেকে রক্ষা পাওয়ার জন্য স্যার লাইটিং অ্যারেস্টেটর ব্যবহার করা হয়। হ্যাঁ, যেখানে অতিরিক্ত বিদ্যুতের হলো যেখানে থাকে, মানে বজ্রপাত হলে স্যার অতিরিক্ত বিদ্যুতের হলো তৈরি হয়, অতিরিক্ত বিদ্যুতের হাত থেকে হলো যন্ত্রপাতি। হ্যাঁ জি স্যার, হ্যাঁ বুঝতে পারছি। আমি বলতে চাচ্ছিলাম হচ্ছে যে আপনারা মানে এটা আগে থেকে জানেন আর কি, এটা আমি জানতে চাচ্ছি আর কি যে জানেন কিনা, এটা নিয়ে আপনাদের আইডিয়া আছে কিনা? ওকে, ধন্যবাদ। জি স্যার আছে। ওকে, তাহলে আমরা এটা একটা ক্লিয়ার যে যেখানে হচ্ছে, অর্থাৎ মেন কথা হচ্ছে আমরা মানে অতিরিক্ত যখন আমাদের হচ্ছে ওই বজ্রপাত হয় তখন কিন্তু মানে অতিরিক্ত ভোল্টেজ ক্রিয়েট হয়, তাই না? আমাদের লাইনে অতিরিক্ত ভোল্টেজ ক্রিয়েট হয়, সেই ভোল্টেজটাকে কিন্তু আসলে যাতে আমরা সেটা থেকে যেন আমাদের লাইনটাকে আমরা সেভ করতে পারি তার জন্যই কিন্তু এই লাইটেনিং অ্যারেস্টেটর অথবা সার্জ অ্যারেস্টেটর অথবা লাইটেনিং কি ইউজ করা হয়, ডিভার্টার ইউজ করা হয়। এটা কিন্তু অনেকগুলো নাম আছে, লাইটেনিং অ্যারেস্টেটর, সার্জ অ্যারেস্টেটর। তো লাইটেনিং অ্যারেস্টেটর পরীক্ষায় যদি আসে তাহলে কনফিউজ হওয়ার কিছু নাই। যদি পরীক্ষায় লাইটেনিং অ্যারেস্টেটর বদলে যদি সার্জ অ্যারেস্টেটর আসে তাহলে ওয়ার্কিং প্রিন্সিপাল নিচে যেটা আছে সেটাই হবে। আবার লাইটেনিং ডিভার্টার তার ওয়ার্কিং প্রিন্সিপালও সেমই হবে। আচ্ছা, কি বলছে একটু দেখি। লাইটিং অ্যারেস্টেটর কি? ইট ইজ আ ডিভাইস, এটা হচ্ছে একটা ডিভাইস ইউজ অন ইলেকট্রিক্যাল পাওয়ার সিস্টেম, যেটা ইলেকট্রিক্যাল পাওয়ার সিস্টেমে ইউজ করা হয় টু প্রোটেক্ট, কি করার জন্য? ইনসুলেশন এন্ড কন্ডাকশন। আচ্ছা, টু প্রোটেক্ট দ্য ইনসুলেশন এন্ড কন্ডাক্টর অফ আ সিস্টেম, তাহলে সিস্টেমের ইনসুলেশন এবং কন্ডাক্টরটা প্রোটেক্ট করার জন্য ফ্রম দ্য ড্যামেজিং ইফেক্ট অফ লাইটেনিং। এই যে কিছুক্ষণ আগে যে অ্যানসারটা দিবেন সেই অ্যানসারটাই কিন্তু এখানে ইংলিশে কথা বলা আছে যে
এটা হচ্ছে একটা ডিভাইস যেটা কি করবে অন ইলেকট্রিক্যাল পাওয়ার সিস্টেম টু প্রোটেক্ট ইলেকট্রিক্যাল পাওয়ার সিস্টেমটা প্রোটেক্ট করবে ইলেকট্রিক্যাল পাওয়ার সিস্টেমে যেটা প্রোটেক্ট করবে ইনসুলেশন এবং কন্ডাক্টরকে ইনসুলেশন এবং কন্ডাক্টরকে পাওয়ার সিস্টেমে প্রোটেক্ট করবে অফ দ্য সিস্টেমে ফ্রম দ্য ড্যামেজিং ইফেক্ট অফ লাইটেনিং মানে কি লাইটেনিং এর থেকে যে মানে এর থেকে যদি কোনো ক্ষতি হয় বা ড্যামেজ হয় তার থেকে এই ইনসুলেশন এবং আমাদের যে কন্ডাক্টর আছে সেগুলোকে রক্ষা করার কাজই হচ্ছে এই লাইটেনিং অ্যারেস্টরের কাজ। এটা হচ্ছে মেন ওয়ার্ক। এরপর আমরা দেখবো যে সে আসলে কিভাবে কাজ করে। আচ্ছা আসেন, লাইটেনিং অ্যারেস্টর কি বলছে? লাইটেনিং অ্যারেস্টর হ্যাজ আ হাই ভোল্টেজ টার্মিনাল। তার কি আছে? একটা হাই ভোল্টেজ টার্মিনাল আছে এন্ড আ গ্রাউন্ড টার্মিনাল, এবং একটা গ্রাউন্ড টার্মিনাল আছে। ইনসাইড লাইটেনিং অ্যারেস্টর মেটাল অক্সাইড ব্যারিয়েস্টর, তার মানে এমওবি। ইনসাইড লাইটেনিং অ্যারেস্টরে কি আছে? একটা মেটাল অক্সাইড ব্যারিয়েটর আছে এর ভিতরে। আর যেটা ইউজ করা হয় হুইচ আর ভোল্টেজ ডিপেন্ডেন্ট রেজিস্টর, যেটা হচ্ছে ভোল্টেজ ডিপেন্ডেন্ট রেজিস্টর। এই যে এমওবি মেটাল অক্সাইড ব্যারিয়েস্টর, এটা কিন্তু লাইটেনিং অ্যারেস্টরের ভিতরে ইউজ করা হয়। এখন এটার কাজ কি? এটা কি আসলে? এটা হচ্ছে ভোল্টেজ ডিপেন্ডেন্ট রেজিস্টর। ভোল্টেজ ডিপেন্ডেন্ট রেজিস্টর কিন্তু আমরা আরেকটা জানি, সেটা হচ্ছে একটা ভোল্টেজ ডিপেন্ডেন্ট রেজিস্ট্যান্স আমরা জানি না, সেটার নাম কি? এলডিআর। লাইট এটার সাথে রিলেটেড। এলডিআর এর কথা আমরা জানি, এলডিআর আমরা নাম শুনছি এলডিআর এর। এনিওয়ান? কোথায় গেছেন আপনারা? জি স্যার, না স্যার, জানি, শুনছি স্যার, কিন্তু হলো মনে নাই স্যার এখন। এলডিআর শুনছি হচ্ছে স্যার। ডিপেন্ডেন্ট ভোল্টেজ ডিপেন্ডেন্ট রেজিস্টার। আরেকটা আমরা কিন্তু এলডিআর পড়ে আসছি, এলডিআর পড়ছিলাম, এলডিআর লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টার নাম শুনছিলাম। এটার কখনো নাম শুনছি এটার? জি লাইট স্যার, নাম ডিপেন্ডেন্ট। শুনছি স্যার। এটা কি কাজ করে বলতে পারবেন আমাকে? না স্যার। আচ্ছা, আমি এটা কিন্তু আমাদের জানা উচিত। দেন আমরা কিন্তু ঢাকা শহরে যারা চলাফেরা করি, অথবা আমরা যদি বিশেষ করে সিটিতে সবচেয়ে আমরা আগে কিন্তু সিটিতে হ্যালোজেন লাইট দেখতাম, তাই না? এই যে হলুদ হলুদ লাইট গুলো আমরা দেখতাম না, এখন তো হচ্ছে সব এলইডি লাইট বসেছে। আগে কিন্তু আমাদের হ্যালোজেনের লাইট ছিল, আপনারা খেয়াল করছেন কিনা আমি জানি না। এখনো কিছু এলাকায় পাবেন যে এটাকে বলা হলুদ কালারের বাতি, খেয়াল করছেন কিনা আমি জানি না। আপনারা যারা আগে ঢাকা শহরে আসছেন তারা এই জিনিসটা, এখন সব তো হচ্ছে এলইডি লাইট বসা হয়েছে, আগে কিন্তু হ্যালোজেন লাইট ছিল। এই লাইট গুলো কিন্তু ছিল হচ্ছে এলডিআর। এলডিআর হচ্ছে কি, ধরেন আপনি যদি এই এলডিআর উপর আঙ্গুল দেন, মানে হচ্ছে যখন আপনি এই রেজিস্টারের সাথে যদি আপনি একটা বাল্ব বসান, এটা রেজিস্টার উপর আপনি যদি এটার উপরে যদি কোনো একটা ছায়া দেন, তার মানে হচ্ছে এটা কি করবে, রেজিস্ট্যান্সটা আসলে বৃদ্ধি পায়। তো বৃদ্ধি পাওয়ার ফলে এটা হচ্ছে লাইট জ্বলে আর কি। মানে লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টার, মানে দিনেতে মানে ওই এই এলডিআর গুলো যখন আপনার অটোমেটিক্যালি যখন দিন থাকে আলো থাকে তখন লাইট জ্বলে না, আবার যখন হচ্ছে রাত হয়ে যায় মানে সন্ধ্যা থেকে যখন হয়ে যায় তখন এই হ্যালোজেন লাইট গুলো জ্বলা শুরু করে। এটা কিন্তু অটোমেটিক্যালি হয়, এটা কিন্তু অটো সিস্টেম। যদি এটা আপনারা যারা প্রজেক্টে কাজ করেন তারা কিন্তু এই এলডিআর অনেক ক্ষেত্রে ইউজ করবেন। আপনারা যখন সামনে প্রজেক্টে কাজ করবে তখন কিন্তু এই এলডিআর নিয়ে আপনারা কাজ করবেন। সো এই এলডিআর আগে থেকে একটু বলেন, এলডিআর হচ্ছে লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টর। এই এলডিআর হচ্ছে আপনি যদি এর উপরে যদি আপনি অর্থাৎ কোন একটা কিছু অন্ধকার কিছু একটা ওই এটার উপরে দেন তাহলে কিন্তু রেজিস্ট্যান্স আসলে কমে যায়, যার ফলে হচ্ছে ওখান থেকে বাল্ব মানে হচ্ছে বিদ্যুৎ মানে ওখান থেকে আপনি ইলেকট্রিসিটি পাবেন আর কি। মানে এটা যেহেতু লাইট ডিপেন্ডেন্ট, ওই এখানে তেমন একটা বলছে ভোল্টেজ ডিপেন্ডেন্ট রেজিস্টর। এন্ড দেয়ার ইজ অলসো অ্যান এয়ার গ্যাপ ইন ইট, এবং এতে কি থাকবে, একটা এয়ার গ্যাপও থাকবে। ফর সিস্টেম ভোল্টেজ ইট শো হাই ইম্পিডেন্স, আমরা জানি যে সিস্টেম ভোল্টেজে হাই ইম্পিডেন্স থাকে, সো নো লিকেজ কারেন্ট ফ্লো থ্রু ইট, কোনো লিকেজ কারেন্ট এর মধ্যে দিয়ে প্রবাহিত হয় না। বাট ইন কেস অফ লাইটেনিং, যখন স্পার্ক হয় অথবা যখন হচ্ছে লাইটেনিং হয়, আ হাই ভোল্টেজ সার্জ ট্রাভেল মানে কি ভ্রমণ করবে ডাউন দ্য পাওয়ার সিস্টেমের মাধ্যমে একটা হাই ভোল্টেজ। দ্য অ্যারিস্টর শো দ্য স্মল রেজিস্ট্যান্স, তাহলে কি হবে, এই অ্যারিস্টর যেটা আছে সেটা শো রেজিস্ট্যান্স মানে স্মল রেজিস্ট্যান্স দেখাবে। এন্ড সো অল দ্য সার্চ কারেন্ট ফ্লো থ্রু ইট, তাহলে এতে করে কি হবে, সকল যে কারেন্ট আছে সবগুলো কারেন্ট চলে যাবে। তাহলে আমি এখানে যদি এই আপনাদের যদি ফিগারে দেখাই তাহলে আপনারা জিনিসটা একটু ক্লিয়ার হবেন। ধরেন এটা হচ্ছে আমাদের একটা 3 ফেজ লাইন, দিস ইজ দ্য 3 ফেজ লাইন, এটা হচ্ছে আমাদের একটা 3 ফেজ লাইন। সেখানে কি বলছে যে আমি বলছিলাম এটার ভিতরে কি থাকবে, এমওবি মেটাল অক্সাইড ব্যারিয়েস্টর,
আবার বলে মেটাল অক্সাইড ব্যারিস্টার, এটা কিন্তু আপনাদের জিজ্ঞাসা করতে পারে যদি আপনি, অথবা আপনি যদি কাজ করেন এই লাইটিং অ্যারেস্টর নিয়ে যদি কাজ করেন, তাহলে আপনার এই জিনিসটা আইডিয়া থাকতে হবে যে মেটাল অক্সাইড ব্যারিস্টার ইউজ করা হয়। আমি বলছিলাম এটা হচ্ছে একটা 3 ফেজ সিঙ্গেল ফেজ লাইন। সো এই সিঙ্গেল ফেজের সাথে এই যে এখানে দেখেন এটা লাগানো আছে এমওভি, এমওভি মানে হচ্ছে মেটাল অক্সাইড, এবং বলছিলাম এই এমওভির মাঝখানে কি থাকবে, একটা এয়ার গ্যাপ থাকবে, যেটা আপনাদের উপরে অলরেডি বলা আছে। তো এই যে এরপরে হচ্ছে এখানে বলছে যে কজিং ইনসুলেশন, এখানে ওই যে এর পাশে আবার ইনসুলেশন গুলো লাগানো আছে। তাহলে কাজটা সে কিভাবে করবে, উপরে সুন্দর করে বলা আছে যে যখন কি হবে, যে ফর আ সিস্টেম বললে যে শো হাই ইম্পিডেন্স, মানে কি এটাতে ইম্পিডেন্স অনেক বেশি থাকে, যার ফলে কি হয়, নো লিকেজ কারেন্ট ফ্লো থ্রু ইট, এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হয় না। অর্থাৎ এই যে মেটাল অক্সাইডের মধ্যে দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হয় না এটার মধ্যে দিয়ে, কখন, যে যখন হচ্ছে যে সিস্টেম ভোল্টেজ ইজ শো হাই ইম্পিডেন্স থাকে। বাট যখন হচ্ছে লাইটেনিং হয় তখন হাই ভোল্টেজ প্রবাহিত হয়, মানে সার্জ ট্রাভেল হয় ডাউন দ্য পাওয়ার সিস্টেম, মানে কি পাওয়ার সিস্টেমে অনেক বেশি পরিমাণ ভোল্টেজ হয়। তো অনেক বেশি পরিমাণ ভোল্টেজ হওয়ার ফলে এই মেটালের সাথে এই যে এয়ার গ্যাপটা তখন কমে যায় এই মেটাল অক্সাইডের সাথে নিচের যে মেটাল অক্সাইডটা দেখতে পাচ্ছেন সেই মেটাল অক্সাইডে কন্টাক্ট হওয়ার ফলে অতিরিক্ত ভোল্টেজটা এর মধ্যে দিয়ে যে বলে আছে উপরে যদি একটু খেয়াল করে দেখেন, বলছে কি এন্ড হাই ভোল্টেজ এন্ড দ্য অ্যারিস্টটল শো দ্য স্মল রেজিস্ট্যান্স, হাই ভোল্টেজে সে কি হবে, শো দ্য স্মল রেজিস্ট্যান্স, এই এমওবি আর হচ্ছে এই এমওবির মধ্যে তখন এই যে এয়ার গ্যাপটা কমে যাবে, মানে কি রেজিস্ট্যান্সটা কম হয়ে যাবে হাই ভোল্টেজে। যদি কম হয় তাহলে কি হবে, সো অল সার্জ কারেন্ট, যতগুলো আমাদের যে অ্যারেস্টার মানে লাইটিং এর কারণে যে অতিরিক্ত যে কারেন্টটা উৎপন্ন হয়েছে সেটা অটোমেটিক্যালি এর মধ্যে দিয়ে গ্রাউন্ডে চলে যাবে। তাহলে প্রথম যখন আমাদের সিস্টেম ভোল্টেজের আমাদের ধরেন আমাদের এখানে ভোল্টেজ থাকে 33 কেবি, 66 কেবি, 132 কেবি, 230 কেবি, তো এটা হচ্ছে কম ভোল্টেজ। তো এই ভোল্টেজে থাকে হচ্ছে কি এই এয়ার গ্যাপটা প্রচুর পরিমাণ থাকে, যার ফলে এই এমওবির সাথে নিচের এমওবি কোনো কন্টাক্ট হতে পারে না, রেজিস্ট্যান্স অনেক বেশি থাকে, রেজিস্ট্যান্স অনেক বেশি থাকে। কিন্তু যখন হচ্ছে আপনার যখন কি হবে, যখন হচ্ছে আপনাদের ফল্ট অকার হবে, যখন হচ্ছে ফল্ট মানে হচ্ছে যখন লাইটেনিং হবে, মানে যদি হচ্ছে স্পার্ক হয়, অর্থাৎ আমরা যদি বলি যে বজ্রপাত হয়, তখন কি হবে, অনেক হাই ভোল্টেজ ক্রিয়েট হয়। যখন হাই ভোল্টেজ ক্রিয়েট হয় তখন এই যে এয়ার গ্যাপ, সেই এয়ার গ্যাপ কমে যায়, মানে রেজিস্ট্যান্স কম হয়। যখন এয়ার গ্যাপটা কমে যাবে তখন এই এমওবি, উপরে যে এমওবির সাথে নিচের এমওবির একটা কন্টাক্ট ক্রিয়েট হয়। তো এই এমওবির সাথে নিচের এমওবি কন্টাক্ট হয়ে কি হবে, কারেন্টটা, অতিরিক্ত যে কারেন্টটা থাকবে সেই কারেন্টটা গ্রাউন্ডে চলে যাবে। সো এইভাবেই হচ্ছে লাইটিং অ্যারেস্টেটর কাজ করে। আচ্ছা, এখানে হচ্ছে যে একটা বলা আছে যে ফিগারটা দেওয়া আছে, একটা 3 ফেজ ফিগার, যে কিভাবে কখন কত ভোল্টেজ ক্রিয়েট হয়, একটা পিক ভোল্টেজ দেওয়া আছে, পিক অফ দ্য ইনসিডেন্ট ভোল্টেজ ওয়েভ ডিউ টু দ্য লাইটেনিং। দেখেন নরমাল অবস্থায় হচ্ছে এত, আর যখন হচ্ছে লাইটেনিং থাকে তখন হিউজ পরিমাণ ভোল্টেজ ক্রিয়েট হয়। এটা হচ্ছে জাস্ট বোঝানো হয়েছে যে নরমাল অবস্থায় ফিগারটা এরকম হয়, আর যখন লাইটেনিং অ্যারেস্টেটর হয় তখন ফিগারটা এমন হয়ে থাকে। স্যার এটা কি চিত্রটা সহ কি হ্যাঁ, ডেসক্রিপ্ট এই করতে উপরে হবে? চিত্রটা দিতে হবে। যদি লাইটেনিং অ্যারেস্টেটর ব্যাখ্যা করতে বলে, এখানে কিন্তু প্রসিডিউরটা বলা আছে যে লাইটেনিং অ্যারেস্টেটর কি করবে। লাইটেনিং অ্যারেস্টেটর হচ্ছে হাই ভোল্টেজ টার্মিনাল, একটা হচ্ছে গ্রাউন্ড টার্মিনাল। যেমন এই যে এখানে দুইটা পার্ট আছে দেখেন, একটা হচ্ছে যে এমওবি কিন্তু দুইটা পার্ট, একটা কিন্তু হচ্ছে আমাদের ট্রান্সমিশন লাইনের সাথে, আর এয়ার গ্যাপের পরে আরেকটা পার্ট আছে হচ্ছে আমাদের গ্রাউন্ড লাইনের সাথে। সো আপনি ফিগারটা দিলে আপনি ব্যাখ্যা করতে ইজি হবে আর কি। কথার সাথে যদি আপনি মিলাই লেখেন তাহলে কিন্তু আপনার জন্য ইজি হবে। যেমন কি বলছে, লাইটিনিং অ্যারেস্টেটর হ্যাজ আ হাই ভোল্টেজ টার্মিনাল এন্ড হচ্ছে গ্রাউন্ড টার্মিনাল, দুইটা টার্মিনাল আছে লাইটিনিং অ্যারেস্টেটর। দেখেন ফিগারে খেয়াল করে দেখেন, ওর কিন্তু দুইটা টার্মিনাল আছে, একটা হচ্ছে ট্রান্সমিশনের সাথে, আরেকটা পার্ট হচ্ছে গ্রাউন্ডের সাথে, আর মাঝখানে হচ্ছে এয়ার গ্যাপ দেওয়া আছে। এখন এরপর বলছে যে এই লাইটিং অ্যারেস্টেটর ভিতরে কি আছে আপনি ব্যাখ্যা করবেন। যেমন এর ভিতরে কি আছে, এমওবি আছে, এমওবি মানে কি হচ্ছে মেটাল অক্সাইড ব্যারিস্টেটর, তার ভিতরে আবার হচ্ছে এয়ার গ্যাপ আছে, যেমন এখানে লেখা আছে আর ইউজ ভোল্টেজ। এখন এই এমওবিটা ইউজ করা হয় হচ্ছে ভোল্টেজ ডিপেন্ডেন্ট রেজিস্টর। দেয়ার ইজ অলসো, এবং এই এর ভিতরে লাইটিং অ্যারেস্টেটর ভিতরে কি থাকে, একটা এয়ার গ্যাপ থাকে। দেখেন আপনি ফিগার দেখে কিন্তু ব্যাখ্যা করতে পারেন। এমওবি থাকে, এমওবির কাজ কি, সে হচ্ছে ভোল্টেজ ডিপেন্ডেন্ট রেজিস্টর, এবং এর ভিতরে থাকে হচ্ছে আবার এয়ার গ্যাপ গেল। তারপর সে কি করে, এখন আপনি ব্যাখ্যা করতে পারেন যে যখন আমাদের সিস্টেম ভোল্টেজটা যদি আমাদের নরমাল সিস্টেম ভোল্টেজ থাকে তখন হচ্ছে এখানে যে এয়ার গ্যাপটা অনেক বেশি থাকে, যার ফলে কি হয়, এই উপরে যে এমওবি আর নিচের এমওবির সাথে কন্টাক্ট হতে পারে না, যার ফলে আমাদের নরমালটা অ্যাজ ইউজুয়ালি নরমালি চলতে থাকে, কোনো প্রবলেম হয় না।
কিন্তু যখন হচ্ছে আমাদের লাইটেনিং হয়, অর্থাৎ যখন আমাদের সার্জ হয় অথবা যখন আমাদের স্পার্ক হয়, তখন কি হয়, হিউজ ভোল্টেজ ক্রিয়েট হয়। যখন অতিরিক্ত ভোল্টেজ ক্রিয়েট হয় তখন এই যে এমওবির মাধ্যমে এই যে এয়ার গ্যাপটা তখন রেজিস্ট্যান্সটা কমে যাবে, এয়ার গ্যাপটা কমে যায়, এয়ার গ্যাপটা কমে তাহলে কি হবে, এয়ার গ্যাপটা কমে উপরে যে এমওবি সেটা নিচের এমওবির সাথে কন্টাক্ট হবে, যখন কন্টাক্ট হয়ে অতিরিক্ত যে কারেন্টটা প্রডিউস হয়েছে সেটা অটোমেটিক্যালি গ্রাউন্ডে চলে যাবে। সো আপনারা যদি ফিগারটা দেন তাহলে আমি মনে করি ফিগারটাই এখানে সবকিছু রিপ্রেজেন্ট করতেছে। ফিগারটা লিখে দেখেই কিন্তু আপনারা ব্যাখ্যা করতে পারবেন লাইটিনিং অ্যারেস্টেটর কাকে বলে। ফিগারটা জি স্যার, ক্লিয়ার। জি স্যার, আচ্ছা ঠিক আছে স্যার, নামাজের সময় তো অলরেডি শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনার নামাজে আজকের মডিউলটাও মনে হয় শেষ পর্যায়ে না স্যার? হ্যাঁ, এখনো আর কি টাইম আছে আর কি। আপনারা ঠিক আছে, আপনারা যদি কারো কোনো কোশ্চেন থাকে যারা নামাজে যাবেন তারা নামাজ যেতে পারেন, বাট কারো যদি বিষয়ে কোনো কোশ্চেন থাকে আজকের মডিউল 5 এ আমাকে আস্ক করতে পারেন। ওকে স্যার, আসসালামু আলাইকুম। স্যার আজকে মডিউল কি এখানে শেষ স্যার? আজকে ক্লাস মানে মডিউলের মানে মোটামুটি শেষ ক্লাস নিয়ে? জি স্যার বলছিলাম মডিউলে যে আজকে এই পর্যন্তই করাবেন, আর মানে তাছাড়া তো আর করাবেন না। মডিউল 5 এ হচ্ছে এতটুকুই। মডিউল 5 এ হচ্ছে আপনাদের যদি আমি বলি, এগুলো হচ্ছে আমাদের একদমই জানা প্রয়োজন। যেমন হচ্ছে অটো রিক্লোজার, এটা হচ্ছে আমাদের সার্কিট ব্রেকারে যদি নিয়ে আপনি কাজ করেন তাহলে সার্কিট ব্রেকারে এই জিনিসটা খুবই প্রয়োজন, অটো রিক্লোজার, এটা আমাদের জানা প্রয়োজন। এরপরে হচ্ছে ডেট টাইম অফ অটো রিক্লোজার, এটা আপনাদের অত বেশি নেসেসারি না। এটা হচ্ছে যখন আপনারা প্রোগ্রামিং করবেন বা ওই সার্কিট ব্রেকারটা কোডিং করবেন সেই ক্ষেত্রে ওই যে এখানে যে তিনটা টাইমের কথা বলা আছে না, এই যে যেমন এখানে বলা আছে না যে বলছে মানে এটা ট্রাই করবে ক্লোজ 3 টাইম, তিনটা টাইম এটা চেষ্টা করবে ক্লোজ করতে পারবে না। তো এটা হচ্ছে সেই সময়টুকু এখানে দেওয়া আছে আর কি, যে সে তিনটার সময় চেষ্টা করবে কিন্তু ফলটা যদি ক্রিয়েট না মানে যদি না যায় তাহলে সে তো অফ হবে না, সে ওপেনই থাকবে। ফলটা যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে সে ওপেন, সেই কথাটাই এখানে লেখা আছে। ফর ট্রান্সমিশন আর ডিস্ট্রিবিউশনের জন্য কি আছে, যেমন 0.3 সেকেন্ড সময় বলা আছে, এর ভিতরে ফলটা ক্লিয়ার করতে হয়। দেখেন সিঙ্গেল শট অটো রিক্লোজার দেওয়া আছে, আর ডিস্ট্রিবিউশনের জন্য এরকম হয়, আর ইয়ার জন্য ট্রান্সমিশন লাইনের জন্য এরকম হয়। ট্রান্সমিশন লাইনে যেহেতু আমাদের খুবই সেন্সিটিভ জায়গা, সেখানে হচ্ছে খুব মানে সেকেন্ড একটা ফিক্সড করে দেয় যে এই সময়ের ভিতরে আমাদের ফলটা মানে ক্লোজ করে দিতে হবে আর কি। আর এরপরে বলছে টেস্ট অফ সার্কিট ব্রেকার। এখানে টেস্ট বলতে হচ্ছে যে বিভিন্ন ধরনের সার্কিট ব্রেকারটাকে আপনার টেস্ট করা। যেমন আমরা যখন আপনি ধরেন একটা প্রোডাক্ট তৈরি করলেন, প্রোডাক্টটা তৈরি করার পর এটাকে আগে প্রথমে আমরা একটা ইয়াতে নিয়ে আপনার এটাকে টেস্ট করি, তারপর হচ্ছে বিষয়টা ইয়াতে মার্কেটে দেওয়া হয়। এখানে টেস্টিংটা অত বেশি ইম্পর্টেন্ট না, এটা হচ্ছে আপনি আগে তৈরি করবেন তারপর হচ্ছে টেস্টিং এরটা। সো এখানে টেস্টিংটা অত বেশি ইম্পর্টেন্ট না। টপিক ইম্পর্টেন্ট টপিক হচ্ছে নিউট্রাল আর্থিং। আমি আপনাদেরকে বলছিলাম যে নিউট্রাল আর্থিং ভাইবাতে জিজ্ঞাসা করে যে নিউট্রাল আর্থিং কি। নিউট্রাল আর্থিং কি আমি আপনাদেরকে যদি আরেকবার একটু বলে দেই, যে নিউট্রাল আর্থিং হচ্ছে একটা কানেক্টিং কোন একটা সিস্টেমের নিউট্রাল যদি আপনি গ্রাউন্ড অথবা আর্থের সাথে কানেক্ট করেন তাহলে সেটাকে বলে নিউট্রাল আর্থিং। নিউট্রাল আর্থিং কয় ধরনের হয়ে থাকে আপনি যদি একটু মনে রাখেন, কয় ধরনের হতে পারে, সেটা হচ্ছে 4 ধরনের নিউট্রাল আর্থিং হতে পারে। একটা হচ্ছে গ্রাউন্ডিং, আরেকটা হচ্ছে রিঅ্যাক্ট্যান্স গ্রাউন্ডিং, আরেকটা হচ্ছে রেজোনেন্ট আর্থিং। এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে এই যে ইনসুলেটর। ইনসুলেটর কিন্তু সব জায়গায় কাজে লাগে। ইনসুলেটর কি জিনিস, এটা হচ্ছে এখানকার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে ইট ইজ আ ডিসকানেক্টিং সুইচ। এটা ইনসুলেটর আসলে একটা ডিসকানেক্টেড সুইচ, যেটা অপারেট করে অনলি নো লোড এন্ড নো ফল্ট কন্ডিশন অবস্থায় অপারেট করবে। আরেকটা ইম্পর্টেন্ট টপিক ছিল যেটা হচ্ছে আপনাদের এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে মানে সার্কিট ব্রেকারের দুই পাশে কেন ইনসুলেটর ইউজ করা হয়। সার্কিট ব্রেকারের দুই পাশে কেন ইউজ করা হয়, ধরেন যদি মানে অ্যাক্সিডেন্ট অপারেশন থেকে অথবা মেইনটেনেন্স সেফটির ক্ষেত্রে যদি আপনি রক্ষা পেতে চান তাহলে আপনাকে এই সার্কিট ব্রেকারের দুই পাশে আমরা ইনসুলেটর ইউজ করে থাকি। এটাই হচ্ছে মেইন কাজ, আর কোনো ইনসুলেটরে তেমন আর কোনো কাজ নাই এই সার্কিট ব্রেকারে ব্যবহার করা। মেইন কাজে হচ্ছে যে আপনি যদি মেইনটেনেন্স করতে চান সার্কিট ব্রেকারটাকে, তাহলে সেক্ষেত্রে যদি আপনি সেফটি চান তাহলে সেই সেফটি থেকে আপনার রক্ষা পাওয়ার জন্য সার্কিট ব্রেকারের দুই পাশে এই ইউজ করা হয়, ইনসুলেটর ইউজ করা হয়। তারপর হচ্ছে লোড ব্রেক সুইচ নট ইম্পর্টেন্ট, আর্থিং সুইচ দরকার নাই। আর তো লাইটিং ইনস্টিটিউট তো আপনাদেরকে একদম ক্লিয়ার করেই দিছি। ইন্টারলকিং বিটুইন ইনসুলেটর সার্কিট ব্রেকার আর্থিং সুইচ, এটা আপনাদের অত বেশি প্রয়োজন নেই। টু মেক কন্টাক্ট, টু ব্রেক কন্টাক্ট। এখানে বলছি কি যে কখন কোনটা কাজ করবে। ইন্টারলকিং বিটুইন ইনসুলেটর মানে এটা হচ্ছে সার্কিট ব্রেকার আর্থিং সুইচ, মানে কি এদের মধ্যে রিলেশনটা কেমন হয় সেটাই বলছে। টু অ্যাভয়েড মেল অপারেশন এন্ড অ্যাক্সিডেন্ট,
তো সিকোয়েন্স অপারেশন কি টু মেক আ কন্টাক্ট, কন্টাক্টটা যদি আপনি তাহলে ওপেন আর্থিং সুইচ, ক্লোজ ইনসুলেটর, ক্লোজ সার্কিট ব্রেকার। টু ব্রেক আ কন্টাক্ট, যদি কন্টাক্ট ব্রেক করতে হয় তাহলে ওপেন সার্কিট ব্রেকার, ওপেন ইনসুলেটর, ক্লোজ আর্থিং সুইচ। এটা হচ্ছে আপনারা একবার দেখলে বুঝবেন, এটা হচ্ছে কাজের সময় যদি আপনি কাজ করতে চান তাহলে এই দুইটা জিনিস মেনটেন করতে হবে। টু মেক কন্টাক্ট মানে কন্টাক্টটা যদি আপনি ইয়া করতে চান তাহলে আপনাকে আর্থিং সুইচটা ওপেন করতে হবে, ক্লোজ ইনসুলেটরটাকে ক্লোজ করতে হবে, সার্কিট ব্রেকার ক্লোজ করতে হবে, তাহলে আমাদের কন্টাক্টটা যেভাবে আছে সেভাবে চলবে, মানে আমাদের লাইনটা যেভাবে আছে সেভাবেই চলবে। আর যদি ব্রেক হয় অর্থাৎ ধরেন ফল্ট হলো তাহলে কি করতে হবে, সার্কিট ব্রেকারটাকে ওপেন করতে হবে, ইনসুলেটরটা ওপেন করতে হবে, আর একটা হচ্ছে আপনাদের যে আর্থিং সুইচ সেটাকে আপনাকে ক্লোজ করে দিতে হবে। লাইটনিং অ্যারেস্টেটর তো আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিছি, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইওর মিড টার্ম এক্সাম। জি, আর কারো কোনো কোশ্চেন আছে? শুনছেন আমাকে? কারো কোনো কোশ্চেন আছে? যদি কোশ্চেন না থাকে তাহলে আজকের ক্লাস এখানেই। না স্যার, কোনো কোশ্চেন নাই স্যার আজকের। ওকে, তাহলে ঠিক আছে, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ সবাই আমরা আসবো। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ ওভারভিউ দিব পুরো ক্লাস নিয়ে আপনাদের, এবং আপনাদের পরীক্ষা কিভাবে কি হবে, পরীক্ষার সবকিছু ইনশাআল্লাহ আমরা আলোচনা করব নেক্সট ফ্রাইডে। ভালো থাকবেন সবাই। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ স্যার। আসসালামু আলাইকুম। সবাই পড়ে আসবেন কিন্তু। আচ্ছা স্যার। জি, ভালো থাকবেন সবাই।